তাহলে আপনি কি ভাবছেন? যা ভাবার আগেই ভেবে নিয়েছি, নতুন করে ভাবার কিছু নেই। এক্ষুনি গাড়ি বের করো। ওই ডাক্তার সোহিনীর ঠিকানায় যেতে হবে আমাদের। আমি ডাক্তার সোহানীর সব বায়োডাটা বের করছি। ওনার গ্রামের বাসা চট্টগ্রাম পটিয়া, আর উনি এখানে একটি ফ্ল্যাটে থাকেন চেক পয়েন্টের দিকে। তাহলে চেক পয়েন্টে চলো। সোহিনীর ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত শাহনওয়াজ শুরুতেই সে গার্ডসদের বলে, ডাক্তার সোহিনীকে আপনি কতদিন থেকে চেনেন? উনি তো প্রায় 3 বছর থেকে এই ফ্ল্যাটে থাকেন। শাহনওয়াজ অবাক হয়। 3 বছর? আকবর এসে বলে, আমি এই ফ্ল্যাটের কিছু অধিবাসীর সাথে কথা বললাম। ওনারা তো বললেন যে ডাক্তার সোহানী নাকি অনেক আগে থেকেই এখানে রয়েছেন। সবার সাথে অনেক ভালো সম্পর্ক ওনার, সবার ওনাকে ভালোভাবে চেনেন। এসব শুনে তো আমার মনে হচ্ছে না ডাক্তার সোহানী কোনোভাবে তানহা ম্যাম হতে পারে। তাছাড়া ডাক্তার সোহানীর স্বভাবও তানহা ম্যামের থেকে অনেক ভিন্ন। তানহা ম্যাম তানহা ম্যাম তো সহজ সরল নরম স্বভাবের ছিলেন, কিন্তু এই ডাক্তার সোহানী। আকবর নিজের বলা কথা শেষ করতে পারে না, তার আগেই ডাক্তার সোহিনী সেখানে উপস্থিত হয়ে বলে, আপনারা এখানে কি করছেন? আমার প্রতিবেশীদের থেকে শুন আমার প্রতিবেশীদের থেকে শুনলাম আমার নামে নাকি সবার থেকে তথ্য সংগ্রহ করছিলেন। আকবর বলে, না মানে, দেখুন, আপনারা যদি বারবার এভাবে আমার পার্সোনাল লাইফ নাক গলান তাহলে কিন্তু এটা আমি মেনে নিব না। আপনারা চেনেন না আমায়, আপনাদের সবার নামে আমি পুলিশে কমপ্লেইন করব। শাহনওয়াজ বাঁকা হেসে বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। আপনি কি নিজেকে খুব বড় কিছু ভাবেন নাকি? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমি কি করতে পারি সেটা দেখাবো। দেখান দেখি কি করতে পারেন আপনি। এই শহরের কোনো পুলিশের হিম্মত নেই আমার গায়ে হাত দেওয়ার। আপনি কোথাকার কোন হরিদাস পাল? হরিদাস পাল নই, আমি এই শহরের কুখ্যাত মাফিয়া শাহনেওয়াজ সিদ্দিকী। সোহিনীর চোখে একটুও ভয় দেখা যায় না, বরং সে সাহসের সাথে বলে, যে আপনি যেই হন, আই ডোন্ট কেয়ার। আমি না কাউকে পরোয়া করি না। নাও গেট লস্ট। সোহিনীর কথা শুনে মোটেই ভরকায় না শাহনওয়াজ সিদ্দিকে, বরং তার মুখে এমন সাহসী কথা শুনে বেশ ভালোই লাগে তার। শাহনওয়াজ সিদ্দিকি গলা ছাড়া দিয়ে বলে, আমার স্থির বিশ্বাস তুমি আমার তানহা। কেননা আমি তানহার বাবা মায়ের থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তানহার আর কোনো যমজ বোন নেই, কখনো ছিল না। যদি এমনটাই হয় তাহলে দুটো মানুষ কিছুতেই দেখতে একরকম হতে পারে না। সোহিনী বিরক্তির স্বরে বলে, আবার আপনি আগের মতো নাটক শুরু করে দিলেন। কি প্রমাণ আছে যে আমি তানহা? প্রমাণ ছাড়া আপনি এমনটা আর দাবি করতে পারেন না। শাহনওয়াজ এবার সোহিনীকে নিজের ফোন থেকে তানহার একটা ছবি বের করে দেখিয়ে বলে, এই দেখো, এটা আমার তানহার ছবি। এরপরেও কি তোমার কিছু বলার আছে আর? সোহিনী অবাক স্বরে বলে, এ তো একদম আমার মতো দেখতে। সোহিনী ভীষণ অবাক হয়, কারণ সে নিজেও ভাবতে পারেনি যে তার আর তানহা নামক মেয়েটার চেহারায় এতটা মিল। শাহনওয়াজ বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করে বলে, এবার বলো তুমি কি বলবে। এরপরেও কি তোমার সত্যটা অস্বীকার করবে? সোহিনী দাবি করে, আমি জানি না আমার আর এই তানহা নামক মেয়েটার চেহারায় এত মিল কিভাবে হলো, তবে সত্য এটাই যে আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে তার পাশে দাঁড়ানো নিজের সেক্রেটারি আকবরকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় আকবর, এখন আমার কি করা উচিত? ও কি ও তো কিছুতেই সত্য স্বীকার করছে না। এখন একটা উপায় আছে স্যার। তানহা ম্যামের দেহ বলে যা সন্দেহ করা হচ্ছে তো এখনো মর্গে আছে। যদি কোনোভাবে এটা পোস্টমর্টমের করানো হয় তাহলে সব সত্য সামনে আসবে। এই জন্য তানহা ম্যামের বাবার ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হবে। গুড আইডিয়া, এবার তাই করতে হবে। বলে শাহনওয়াজ সোহিনীর দিকে তাকায়। মেয়েটার হাব ভাব তার ভালো লাগছিল না। এবার এই ডিএনএ টেস্টে সব পরিষ্কার হয়ে যাবে।
ডিএনএ টেস্টের জন্য তানহার বাবার স্যাম্পল দিয়ে গেছে। এখন শুধু টেস্টের রিপোর্ট আসা বাকি। এজন্য অপেক্ষা করে চলেছে শাহনওয়াজ। তার পাশেই সর্বক্ষণিক সাথী হয়ে আছে আকবর। আকবর শাহনওয়াজের উদ্দেশ্যে বলে, স্যার, ডিপার্টমেন্টে যাই হোক, এবার আপনাকে প্রস্তুত থাকতে হবে সত্যটা জানার জন্য। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে আজ হয়তো অনেক বড় একটা ফয়সালা হয়ে যাবে। শাহনওয়াজ বারংবার প্রার্থনা করে যেন রিপোর্টটা না মেরে। শাহনওয়াজ সিদ্দিকীর অস্থিরতা শেষ নেই। প্রতিটা মুহূর্ত তার কাছে এক একটা শতাব্দীর মতো লাগছে। আকবর ঠিকই বলেছিল তাকে সত্যটা জানার জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু মন তো মানে না। তার মন কেবল একটাই প্রার্থনা করে চলেছে, রিপোর্টটা যেন না মেরে। যদি রিপোর্ট মিলে যায় তাহলে যে তার সব আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তানহাকে পুনরায় সে ফিরে পাওয়ার আশা করছে। সেই আশাটুকু মিলিয়ে যাবে। অবশেষে সেই মাহেন্দ্র খন এলো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার শাহনওয়াজের দিকে তাকালেন। ডাক্তারের মুখের ভাব দেখে শাহনওয়াজ কেন কোনো আন্দাজ করতে পারে না, কিন্তু বুকটা ধক করে উঠল। আকবর এগিয়ে এসে রিপোর্টটা হাতে নিতে চাইল, কিন্তু শাহনওয়াজ ইশারায় তাকে থামালেন। তিনি রিপোর্টটা নিজেই নিতে চান। ডাক্তার রিপোর্টটা শাহনওয়াজের হাতে তুলে দিলেন। শাহনওয়াজ কাপা হাতে খামটা খুললেন, ভেতরের কাগজটা বের করে ধীরে ধীরে চোখের সামনে আনলেন। প্রথম কয়েক লাইন পড়ার পরই তার চোখ স্থির হয়ে গেল। রিপোর্টটা বলছে, মৃতদেহের ডিএনএ স্যাম্পল এবং তানহার বাবার ডিএনএ স্যাম্পলের মধ্যে 99.9% মিল রয়েছে। গোটা পৃথিবীটা যেন এক মুহূর্তেই থমকে গেল শাহনওয়াজের কাছে। তার পায়ের নিচের মাটি সরে গেল। এতদিন ধরে যে আশার প্রদীপটা সে জ্বালিয়ে রেখেছিল, সেই প্রদীপটা এক ফুৎকারে নিভে গেল। না, এটা তানহারা। যে মেয়েটার সোহিনী পরিচয় তার সামনে ঘুরে বেড়াচ্ছে, সে তানহারা। আর এই রিপোর্টটা নিশ্চিত করছে ট্রেনে কাটা পড়ে যে মেয়েটা মারা গেছে, সেই তানহা। শাহনওয়াজের হাত থেকে রিপোর্টটা মাটিতে পড়ে গেল। আকবর দ্রুত সেটি তুলে নিল। সে রিপোর্টটা পড়ে সে নিজেও আশাহত হলো। আকবর শাহনওয়াজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার, রিপোর্টটা মিলে গেছে। শাহনওয়াজ কোনো কথা বলে না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবনে এমন অসহায় মুহূর্ত বোধহয় আর আসেনি। এতদিন ধরে যে মিথ্যা আশাকে সে আঁকড়ে ধরেছিল, সত্যির কঠিন আঘাত সেই আশাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, তাহলে সোহিনীকে? যদি তানহা মরে গিয়ে থাকে, তাহলে এই সোহিনী কেন দেখতে তার মতো? এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। ডাক্তার শাহনওয়াজের নীরবতা দেখে বুঝতে পারেন সে কতটা কষ্ট পাচ্ছেন। ডাক্তার নরম স্বরে বলেন, মিস্টার সিকদার, আমি জানি এটা আপনাদের জন্য কতটা কষ্টের, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। রিপোর্টটা নিখুঁত। ডিএনএ কখনো মিথ্যা বলে না। শাহনওয়াজ শূন্য চোখে ডাক্তারের দিকে তাকালেন। তার চোখে কোনো ভাষা নেই, কেবল গভীর হতাশা। তিনি মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, তাহলে আমার তানহা আর নেই? তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। এই একটা কথা বলার পরই সে নিজেকে আর সামলাতে পারছিল না। এই একটা কথা যেন তার বুকে জমে থাকা পাথরটাকে নামিয়ে দিল। আকবর তাকে ধরে বসিয়ে দিল। স্যার, আপনি নিজেকে সামলান। শাহনওয়াজ নিঃশব্দে কাঁদছেন, আর চোখে এখন আর কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, শুধু এক তীব্র যন্ত্রণা। তিনি এখন বুঝতে পারছেন সোহিনী নামক মেয়েটার হাব ভাব কেন তার ভালো লাগছিল না। সে কেন বারবার নিজেকে তানহার থেকে আলাদা দাবি করছিল। কারণ সে সত্যটা জানত, তারা দুজন সত্যি ভিন্ন মানুষ। এই কঠিন সত্যটা মেনে নেওয়া তার জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু রিপোর্টটা সব সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছে। যে মেয়েটি তানহা নামের পরিচয় ছিল সে আর নেই। এখন শুধু তার স্মৃতি রয়ে গেছে, আর এই স্মৃতি নিয়ে শাহনওয়াজকে বাকি জীবনটা কাটাতে হবে। শাহনওয়াজ ধীরে ধীরে উঠল। আকবর তার দিকে তাকিয়ে আছে। শাহনওয়াজ আকবরকে ইশারা করো চলে যাওয়ার জন্য। আকবর দ্বিধাগ্রস্ত ভাবে বলল, স্যার, এখন আমরা কি করব? শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না, আমার আর কিছু করার নেই, সব শেষ। তার এই কয়েকটি শব্দে মিশেছিল এক বুক হতাশা এবং অপার শূন্যতা। এমন সময় সোহিনী সেখানে এসে উপস্থিত হয়। সে এসেই বলে ওঠে, রিপোর্ট পেয়েছেন তো? এবার নিশ্চয়ই আপনাদের মনে আর
কোনো সন্দেহ নেই? শাহনওয়াজ এবার সোহিনীর দিকে চোখ তুলে তাকায়। কি মনে করে হঠাৎ বলে ওঠে, আপনিও ডিএনএ টেস্ট করুন। আমি দেখতে চাই আপনার ডিএনএ টেস্টের কি রিপোর্ট আসে। শাহনওয়াজের কথা শুনে সোহিনী বলে ওঠে, কি? আমি চাই আপনার সাথেও তানহার বাবার ডিএনএ স্যাম্পল টেস্ট করানো হোক। কেননা যমজ বোন না হলে কেউ এরকম একরকম দেখতে হয় না। আপনি ডিএনএ টেস্ট করলেই সব পরিষ্কার হবে। সোহিনী আমতা আমতা করে বলে। আমি ডিএনএ টেস্ট করাবো না। শাহনওয়াজ সোহিনীর হাত শক্ত করে ধরে বলে। করাতে হবেই। বলে সে সোহিনীকে এক প্রকার টেনে নিয়ে যায়। সোহিনীকে টানতে টানতে ডিএনএ টেস্ট করাতে নিয়ে আসে শাহনওয়াজ। সোহিনী রাগী স্বরে বলে, আপনি কিন্তু এবার সব সীমা অতিক্রম করে ফেলছেন। আপনার সাহস হলো কি করে আমাকে এভাবে নিয়ে আসার? আপনি জানেন আমি এখন এর প্রতিশোধ আপনার থেকে কিভাবে নিতে পারি? কি করবে, আমি সেসবের মোটেই পরোয়া করি না। আমি মানব না, আমি করাবো না কোনো ডিএনএ টেস্ট। সোহিনীর কথা শুনে এবার শাহনওয়াজের মাথায় ভীষণ রাগ উঠে যায়। শাহনওয়াজ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সোহিনীর গালে। সোহিনী পুরো অবাক হয়ে যায়। সে রাগী স্বরে বলে, হাউ ডিয়ার ইউ! আমার সাহসের এখনো কিছুই দেখনি। চুপচাপ ডিএনএ টেস্ট করে নাও, না হলে। সোহিনী কিছু বলবে তার আগে আকবর এসে সোহিনীর সামনে কাতর স্বরে বলে, স্যারের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি রাগের মাথায়, আর তাছাড়া ডিএনএ টেস্ট তো আপনি চাইলে করাতে পারেন। আমি আপনার কাছে অনুরোধ করছি। এসব অনুরোধের ধার আমি ধারি না। তোমার স্যারের সাহস কিভাবে হলো আমায় থাপ্পড় মারার? আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে থাপ্পড় মারার ফল কি হতে পারে সেটা এবার আমি বুঝিয়ে দিব। সে উনি যত বড়ই মাফিয়া হন আর ওনার যতই ক্ষমতা থাকুক, আমিও এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। বলেই সোহিনী ফোঁস করতে থাকে। তবে আকবর অনুনয় বিনয় করা অব্যাহত রাখে। আকবরের করুণ অনুরোধে সোহিনী একবার থামল। তার রাগী চোখগুলো একবার আকবর এবং আরেকবার শাহনওয়াজের দিকে ঘুরল। আকবর আবার বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম, একবার শুধু স্যারের দিকে তাকিয়ে দেখুন। উনি সত্যিই খুব ভেঙে পড়েছেন। উনি আপনাকে তানা ম্যাম ভাবছেন। আপনার প্রতি ওনার এই আচরণ তানহার জন্যই। আপনার কাছে অনুরোধ, শুধু একবার এই পরীক্ষাটা করিয়ে নিন। আপনি যদি সত্যি তানা ম্যাম না হন, তাহলে এই পরীক্ষাটা আপনার জন্য একটা সুযোগ। এটা প্রমাণিত হলে তো স্যার আপনাকে আর বিরক্ত করবে না। সোহিনী কিছুক্ষণ চুপ করে রইল। আকবরের কথায় যেন কিছুটা যুক্তি খুঁজে পেল। তার মনে হলো এই পরীক্ষাটা করিয়ে নিলে শাহনওয়াজের ভুল ধারণা ভেঙে যাবে, আর সেও প্রমাণ করতে পারবে যে সে তানহা নয়। তারপর সে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি এই টেস্ট করাবো, কিন্তু একটা শর্তে। শাহনওয়াজ এতক্ষণ চুপ করেছিল। সে এবার এগিয়ে এসে বলল, শর্ত? কিসের শর্ত? আমি তোমার কোনো শর্ত মানতে বাধ্য নই। সোহিনী তার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনি বাধ্য নন, কিন্তু আপনার ভুল ভাঙতে হলে আমার শর্ত মানতেই হবে। তারপর সে আকবরের দিকে তাকিয়ে বলল, শর্তটা হলো, এই ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর যদি প্রমাণিত হয় যে আমি তানহা নই, তাহলে তোমার স্যার আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং আমার সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দিবেন। আর উনি আমাকে কখনোই আর কোনোভাবে বিরক্ত করবেন না। আকবর মাথা নেড়ে বলল। আমি আপনার সত্য স্যারকে বুঝিয়ে বলবো। শাহনওয়াজ এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার শর্ত মানতে রাজি। যদি রিপোর্ট প্রমাণ করে তুমি তানহা নও, আমি তোমার সব শর্ত মেনে নেব। কিন্তু যদি তুমি তানহা হও। আমি তানহা নই। সোহিনী তাকে থামিয়ে দিয়ে বলল। শাহনওয়াজ আর কথা বাড়ালো না। সে আকবরকে ইশারা করল। আকবর সোহিনীকে ডিএনএ টেস্টের জন্য নির্দিষ্ট কক্ষে নিয়ে গেল। নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া চলাকালীন সোহিনীর মুখে ছিল একরাশ বিরক্তি আর অপমান বোধ। তার মনে হচ্ছিল এই মাফিয়া ডন তাকে তুচ্ছ মনে করেছে, তার ব্যক্তিত্বকে অপমান করছে। সে দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করে এই রিপোর্ট আসার পর শাহনওয়াজকে এমন শিক্ষা দেবে যা সে কোনোদিন করবে না।
দুদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে এলো। আকবর রিপোর্ট নিয়ে কাঁপতে কাঁপতে শাহনওয়াজের সামনে দাঁড়ালো। শাহনওয়াজ অস্থির হয়ে বলল, কি রিপোর্ট এসেছে? সোহিনী কি তানহা? আকবর হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলল, না স্যার, রিপোর্ট বলছে সোহানী ম্যাম তানহা ম্যাম নন, ডিএনএ মেলেনি। শাহনওয়াজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের সামনে তানহার মুখ ভেসে উঠল। তার এতদিনের বিশ্বাস, এতদিনের চেষ্টা সব মিথ্যে হয়ে গেল। তানহা তাহলে কোথায়? সে কি সত্যিই বেঁচে নেই? শাহনওয়াজের চোখে জল চিকচিক করে উঠল। সে আকবরকে জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত রিপোর্ট কি সত্যি বলছে? আকবর রিপোর্টটা শাহনওয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি ল্যাবের সাথে কথা বলেছি, রিপোর্ট শতভাগ সঠিক, তাদের কোনো ভুল নেই। শাহনওয়াজ রিপোর্টটা নিয়ে নিজের হাতে রেখল। প্রতিটা অক্ষরে যেন তার বুকে শেল বেঁধিয়ে দিচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না এই মেয়েটি তানহা নয়। অথচ তার চালচরণ, কথা বলার ধরন, এমনকি তার চোখেও তানহা ছায়া দেখতে পাচ্ছিল। তাহলে এত মিল কেন? এটা কি শুধু কাকতালীয়, নাকি সে সত্যি এত বড় ভুল করেছে? শাহনওয়াজ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার মাথাটা ঝুঁকে পড়ল। আকবর তার কাঁধে হাত রেখে বলল, স্যার, আপনি ভেঙে পড়বেন না। আমি কি করে এত বড় ভুল করলাম আকবর? তানহাকে চিনতে কি আমার এত বড় ভুল হতে পারে? শাহনওয়াজের গলায় অনুশোচনা আর হতাশা মিশেছিল। এদিকে সোহিনী তার ক্লিনিকে বসে অপেক্ষা করছিল। ডিএনএ রিপোর্টের কথা তার মনে পড়তেই তার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে জানতো রিপোর্ট তার পক্ষে আসবে। এবার সে শাহনওয়াজকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য করবে। সে ফোনটা হাতে নিয়ে আকবরকে ফোন করল। আকবর ফোন তুলতেই সোহিনী ঠান্ডা গলায় বলল, রিপোর্ট কি এসছে? আমি জানি রিপোর্ট আমার পক্ষেই এসছে। এবার তোমার স্যারকে আমার সাথে কথা বলতে বলো, তাকে তার প্রতিজ্ঞা মনে করিয়ে দাও। আকবর দ্বিধাগ্রস্ত হয়ে শাহনওয়াজের দিকে তাকালো। শাহনওয়াজ তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আকবর ফোনটা শাহনওয়াজের দিকে বাড়িয়ে দিল। শাহনওয়াজ কোনো কথা না বলে ফোনটা ধরল। হুম, কি হলো? আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কেন? রিপোর্ট হাতে পেয়ে মুখটা কি বন্ধ হয়ে গেল? মনে নেই আপনার প্রতিজ্ঞা? আপনি প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। আপনার এই কাজের জন্য আমার সম্মানহানি হয়েছে। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইব আর ক্ষতিপূরণও দেব। আমি সব কিছু মেনে নিচ্ছি। সোহিনী অবাক হলো। সে ভেবেছিল শাহনওয়াজ সহজে মেনে নেবে না, আরও কিছু ঝামেলা করবে। কিন্তু সে শান্তভাবে সব মেনে নিল। এরপরে সোহিনী কি বলবে তা যেন খুঁজে পেল না। ফোনটা রেখে দিতেই তানহার ফোনে আবার কল এলো। ফোনের স্ক্রিনে আফরান সিদ্দিকী নামটা জল করছে। সোহিনী নামটা রিসিভ করতেই আফরান সিদ্দিকী বলে ওঠে, তো ডক্টর সেনাবাহিনীর, সরি মিস তানহা, কি নামে ডাকবো আপনাকে? আমায় সুহানি নামেই ডাকুন, তবে ডাক্তার সুহানি নয়, ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার সুহানি। তাহলে তানহাকে? হ্যাঁ, যে তানহা সেই তো সুহানি। বলেই দুজনের সমস্বরে হেসে ওঠে। আফরান সিদ্দিকী বলে, ডিএনএ রিপোর্ট এসেছে। সেটা দেখে ওই মাফিয়া ভালোই ঘোল খেয়েছে। বাহ, তুমি তো পাক্কা অভিনয় করেছো। সেটা তো একদম শুরু থেকেই করছি। তানহা নামের কারোর তো অস্তিত্বই ছিল না দুনিয়ায়। তানহা সেজেই তো যা ঘোল খাওয়ানোর আমি খাইয়ে দিয়েছি। সোহিনী আফরান সিদ্দিকীর সাথে কথা বলায় ব্যস্ত ছিল। আফরান সিদ্দিকী সোহিনীর কাজের প্রশংসা করে বলে, আপনি যেভাবে সবটা সামলাচ্ছেন সেটা সত্যি অতুলনীয়। এভাবে অন্য কাউকে এত সুন্দরভাবে কাজটা করতে পারতো না। এত বড় মাফিয়াকে এভাবে গোল খাইয়ে দিয়েছো। সোহিনী হেসে বলে, সবসময় গায়ের জোর দিয়ে সব লড়াই জেতা যায় না, মাঝে মাঝে মনের লড়াই খেলতে হয়। একে ম্যানিপুলেশন বলে, আর এটাই আমি অনেক ভালোই পারদর্শী। সেটা তো বুঝতেই পারছি। ওই বেচারা শাহনেওয়াজের জন্য আমার ভীষণ করুণা হয়।
তানহার রূপে আপনারা কিছুটা চোখে জল দেখেই বেচারা গলে গেল। এটাই তো আমার পরিকল্পনা ছিল, সেজন্যই তো সেদিন আমি ওনার ডেরায় উপস্থিত হয়েছিলাম। তারপর ওনার সামনে সতী সাবিত্রী সাজার নাটক করলাম, আর তারপর তো এত কিছু হয়ে গেল। সত্যি বলছি, এত সুন্দর অভিনয়ের জন্য আপনি অস্কার ডিজার্ভ করেন। ওই শাহনায়াজ বেচারা বুঝতে পারলো না আপনার পুরো পরিচয়। পরিবার সব মিথ্যে। মাঝে মাঝে এমন নাটক করতে হয়, আর এর ফলও হাতে নাতে পাওয়া যায়। এই দেখুন না, এই সময়ে শাহনওয়াজ তানহার শোকে এতটা ভেঙে পড়েছে যে নিজের মাফিয়া সাম্রাজ্যের দিকে তার কোনো নজরই নেই। এখন সে পুরোপুরি দেবদাস মুডে চলে গেছে। এটাই তার উপর হামলা করার সেরা সুযোগ। তার মাফিয়া গ্যাং চট্টগ্রাম শহরে অনেক অন্যায় অনিয়ম করেছে। এবার সবকিছুর জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে। বলেই সোহিনী ফোনটা রেখে দেয়। তারপর হালকা হেসে শুরু থেকে নিজের সব পরিকল্পনার কথা মনে করে। সে মনে করে কিভাবে ইন্টেলিজেন্স অফিসার হওয়ার পর থেকে সে শাহনওয়াজের কেসে স্টাডি করছিল। তার আগে বিভিন্ন অফিসার এই দায়িত্ব পেয়েছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। সোহিনী আগেই বুঝে গেছিল সামনে থেকে লড়াই করে শাহনওয়াজ সিদ্দিকীকে সে হারাতে পারবে না। এই জন্যই সে একটা সুযোগ খুঁজছিল, আর এই সুযোগ সে পেয়েও যায় যখন শাহনওয়াজ বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। সোহিনী মিথ্যা পরিচয়ে শাহনওয়াজের জীবনে প্রবেশ করে সেদিন। এমনকি তার পুরো পরিবারের সবাই নখ ছিল, মর্জিনা বেগম, মিম, সবাই। এরপর পরিকল্পনা মাফিক তার বাড়ি অবধি পৌঁছে যায়। তার বাগদত্তাও বনে যায়, এমনকি তার সাথে বিয়ের আসর অবধি পৌঁছে যায়। সবশেষে তো পরিকল্পনা মাফিক বিয়ের দিন মিথ্যা মৃত্যুর নাটক করে শাহনওয়াজকে পুরোপুরি ভেঙে পারে। এরপর পুনরায় সোহিনী রূপে তার সামনে এসে শাহনওয়াজকে কনফিউজ করে দেয়া। সবকিছুই ছিল সোহিনী চৌধুরীর নিখুঁত পরিকল্পনা। সোহিনী এসব ভেবেই নিজের প্রশংসা করে বলে, কথায় আছে, সকল পুরুষের উন্নতির পেছনে একজন নারীর আবদার আছে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে গেল মিস্টার শাহনওয়াজ। আপনার অবনতির পেছনে একজন নারী, তথা আমার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শাহনওয়াজ চুপচাপ নিজের ঘরে বসেছিল। একের পর এক মানসিক চাপ তাকে বদ্ধ উন্মাদ করে তুলেছে পুরো। এখন সে কোথাও এক মুহূর্ত শান্তিতে বসে থাকতে পারছে না। শাহনওয়াজ নিজের রুমেই বসেছিল, এমন সময় হঠাৎ করে আকবর তার রুমে চলে আসে। আকবরকে দেখে শাহনওয়াজ বলে ওঠে, কিছু বলবে তুমি? আকবর হালকা শ্বাস ফেলে পড়ে, জি স্যার, আপনাকে কিছু জরুরি কথা বলার ছিল। কি কথা? আপনার স্পেশাল ডেয়ার পুলিশ রেড করেছে আমাদের অনেক গোপন নথি, এতে করে ফাঁস হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটা কিভাবে হলো? এটা তো আমিও বুঝতে পারছি না স্যার, আমাদের এবার কিছু করতে হবে। শাহনওয়াজ কিছু বলতে যাবে, এমন সময় তানহার চিন্তা আবারও তার মাথায় চলে আসে। সে বলে ওঠে, আমি কিছু ভাবতে পারছি না আকবর, তুমি কিছু করে নাও। এখন আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না স্যার। এইসব তথ্য সামনে চলে এলে আমাদের সবার বিপদ হবে। কোন বিপদের কথা বলছো তুমি আকবর? আমার জীবনে কোনো বিপদ ঘটা কি বাকি আছে কি? আমার যা ছিল সবই তো আমি হারিয়ে ফেলেছি। আমার তানহা, যাকে ঘিরে আমি আমার জীবনটা নতুন আমার তানহা যাকে ঘিরে আমি আমার জীবনটা নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, তাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। তাই এখন আমি আর কোনো কিছুর পরোয়া করি না। যা হবার হতে দাও। এসব আপনি কি বলছেন স্যার? আপনার এই তিল তিল করে গড়ে তোলা মাফিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর আপনি তা বসে বসে দেখবেন? ভুলে গেছেন আপনি আপনার গুরুকে কি প্রতিজ্ঞা করেছিলেন? নিজের জীবন দিয়ে হলেও এই মাফিয়া সাম্রাজ্যকে আপনি টিকিয়ে রাখবেন। আপনি সেই প্রতিজ্ঞা লঙ্ঘভঙ্গ করতে পারেন না। শাহনওয়াজ রাগী স্বরে বলে, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমার কিছু যায় আসে না, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আকবরও এবার মেজাজ হারিয়ে বলে, কেন এমন করছেন স্যার আপনি? ওই তানহা নামের একটা সামান্য মেয়ের মৃত্যু আপনাকে এতটা দুর্বল করে দিল যে তার কাছে আপনার সবকিছুই ফিকে হয়ে গেল।
আরে অমন মেয়ে আপনি আরো 10টা পাবেন স্যার। আকবর নিজের কথা শেষ করতে পারে না, তার আগে শাহনওয়াজ আকবরের কলার ধরে তাকে এলোপাথারি মারতে থাকে। আকবর হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে এই শাহনওয়াজকে সে সবসময় নিজের বড় ভাইয়ের মতো দেখতো, সে তাকে এত নির্দয়ভাবে মারতে পারে। মারতে মারতে আকবরকে আধমরা করে সে বলে, আমার তানহার নামে বাজে কথা বলার সাহস তুই কোথায় পেলি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এমন সময় তাদের গ্যাংয়ের কিছু সদস্য এগিয়ে এসে আকবরকে রক্ষা করে। তারা শাহনওয়াজকে টেনে দূরে সরায়। শাহনওয়াজ চেঁচিয়ে বলে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবি না তুই, না হলে তোকে আমি মেরেই ফেলবো। আকবরও আবেগের বশে বলে পারে, স্যার, আজ আপনি যা করলেন তার জন্য একদিন খুব পস্তাবেন। দেখবেন বাস্তবতা একদিন আপনাকে বুঝিয়ে দেবে আপনি কত বড় ভুল করেছেন। কয়েকদিন পর সকালে সূর্য উদয় হয়েছে নীল আকাশে, কিন্তু শাহনওয়াজের জীবনে এসে পৌঁছাতে পারছে না সেই আলো। সে এখনো নিজেকে ঘরের চার দেয়ালে আবদ্ধ করে রেখেছে। শাহনওয়াজ সেই দিনের পর থেকে আজ অব্দি ঘরের বাইরে এক পাও রাখেনি। আজও তার ব্যতিক্রম নয়। সকালে ঘুম থেকে উঠে এসে নিজের কাছে সংরক্ষিত তানহার একটা ছবি দেখে বলে, বিশ্বাস করো তানহা, আমি আর বাঁচতে চাই না। আমি তোমার কাছে যেতে চাই। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার আর কাটাতে ইচ্ছা করছে না এই জঘন্য পৃথিবীতে। শাহনওয়াজের ভাবনার মাঝেই আচমকা তার রুমে কেউ নক করে। শাহনওয়াজ গিয়ে দরজা খোলার সাথে সাথেই একসাথে অনেকে তার উপর হাঁপড়ে পড়ে। শাহনওয়াজ কিছু বুঝে ওঠার আগেই তার হাতে হাত করা পরানো হয়। শাহনওয়াজ পুরো কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কিছু সময় পরে আফরান সিদ্দিকী এগিয়ে এসে বলে, তোমার খেলা শেষ মাফিয়া কিং শাহনওয়াজ সিদ্দিকী। এবার যাও, জেলের হাওয়া খেয়ে এসো। উপোস আর তো আসতে পারবে না তুমি। উপস, আর তো আসতে পারবে না তুমি। এবার সারা জীবন জেলে চড়েই চার দেওয়ালে কাটাতে হবে। শাহনওয়াজ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। তবে এরপরই তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল যা সে স্বপ্নেও ভাবেনি। শাহনওয়াজকে অবাক করে সোহিনী তার সামনে এসে বলে, অনেক পরিশ্রম করতে হয়েছে আমার এই দিনটা দেখার জন্য। অবশেষে আমার পরিকল্পনা সফল। শাহনওয়াজ সিদ্দিকী হতবাক হয়ে বলে। তুমি? আফরান বলে, শাহনওয়াজ তানহাই তাকে টানতে টানতে জেলে নিয়ে যাক। এই ব্যাপারটা দেখতে খুব ইন্টারেস্টিং হবে। বলে আফরান ও সোহিনী সমস্বরে হেসে ওঠে। শাহনওয়াজের মন পুরো ভেঙে যায়, দু চোখ জলে পরিপূর্ণ। এত বড় ধোকাও সম্ভব জীবনে? শাহনওয়াজ সোহিনীর দিকে অবাক চোখে তাকিয়েছিল। তখনও সে নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিছুটা সময় নীরব থাকার পর শাহনওয়াজ সিদ্দিকী দীর্ঘশ্বাস ফেলে। চোখের জলটাকেও তখন তার বৃথা মনে হয়। সে করুণ স্বরে সোহিনীর উদ্দেশ্যে বলে, তুমি আমার তানহা, তাই না? সোহিনী হালকা হেসে বলে, একদম ঠিক ধরেছেন আপনি মাফিয়া কিং। কিন্তু আফসোস, ধরতে একটু বেশি দেরি হয়ে গেল। এখন আর এটা জেনেও কোনো লাভ নেই। বাকিটা সময় জেলের ঘানি টানার জন্য প্রস্তুত হন। বলে সোহিনী এগিয়ে এসে শাহনওয়াজ সিদ্দিকীর হাতে হাত করা পরিয়ে দেয়। শাহনওয়াজ কোনো প্রতিক্রিয়া দেখায় না। হাত করা পরানোর পর সোহিনী আলতো হেসে বলে, কি ভেবেছিলেন এত এত অন্যায় করে পার পেয়ে যাবেন? খুব অহংকার ছিল না আপনার যে কোন দিন আইন আপনার অবধি পৌঁছতে পারবে না? আজ দেখুন আমি আপনার সেই অহংকার কিভাবে চূর্ণ করে দিলাম। এবার কি বলবেন আপনি? আর কিছু বলার আছে আপনার? শাহনওয়াজ বলে, ভালোই অভিনয় করলে। ঠিকই বলে মানুষ, নারীরা সত্যি ছলনাময়ী। তবে একটা কথা কি জানো, তুমি আমাকে যতটা না ঠকিয়েছ তার থেকে কয়েক গুণ বেশি তুমি নিজে ঠকে গেছো। আমার হৃদয়ে একসময় তোমার জন্য যেই খাঁটি ভালোবাসা ছিল, আজ তা পুরোটাই ঘৃণায় পরিণত হয়েছে। তুমি
আজ হয়তো কিছু উপলব্ধি করতে পারছো না, তবে একদিন যখন বুঝতে পারবে কি হারিয়েছো, তখন ঠিকই আফসোস করবে। সোহিনী শাহনওয়াজের থেকে এমন কথা আশা করেনি। সে যার পরনায় অবাক হয়। কিছু বলতে যাবে তার আগে আফরান সিদ্দিকী বলে ওঠে, ওর এসব বাজে কথায় কান দিও না, দ্রুত গ্রেপ্তার করো। এরকম অপরাধী আবেগঘন কথাই বলতে নেই। আজ তোমার না আমারও একটা বড় ইচ্ছে পূরণ হলো। এই শাহনেওয়াজ সিদ্দিকীকে ধরার জন্য আমি নিজের বাবার অন্যায়ের পথ ছেড়ে আইনের পথ বেছে নিয়েছি। একজন গোয়েন্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আজ আমার সকল পরিশ্রম সার্থক। সোহিনী একবার শাহনওয়াজের চোখের দিকে তাকায়। ওই চোখে যেন আগুন জ্বলছিল, যেই আগুন সবকিছু ছারখার করার ক্ষমতা রাখে। সোহিনী কিছু বলবে তার আগে হঠাৎ করে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয় ও চারদিকে ধোঁয়ায় ভরে ওঠে। সোহিনী সহ অন্যান্য পুলিশ অফিসাররা সবাই ধোঁয়ার কারণে কিছুই চোখে দেখতে পায় না। একসময় ধোঁয়ার চোটে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। স্যার, আপনি ঠিক আছেন তো? আকবরের কণ্ঠস্বর কানে আসতেই দীর্ঘশ্বাস ফেলে শাহনওয়াজ। আজ তাকে একদম পরাজিত সিংহের মতো লাগছে। আকবর শাহনওয়াজের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। শাহনওয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন আমায় এভাবে পালিয়ে নিয়ে এলে আকবর? আমি তো এটাই ডিজার্ভ করি। ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছিলাম যে আগে পিছু কিছু ভাবিনি। তুমি আমাকে বারবার সতর্ক করে গেছো, কিন্তু আমি তোমার কোনো সতর্ক বার্তাকে মূল্যায়ন করিনি। আজ আমার এই বোকামির ফল পোহাতে হচ্ছে আমাকে। ভালোবাসাই আমার কাল হলো আকবর। ওই তানহার জন্য আমি তোমাকে কিভাবে না মারলাম, আরও কিনা এভাবে। আকবর শাহনওয়াজের কাঁধে হাত রেখে বলে, এভাবে ভেঙে পড়বেন না স্যার। এই কষ্ট, প্রতারণা, এগুলোকে নিজের শান্তি বানান, দুর্বলতা নয়। আপনি জীবনে ভালো কিছু ডিজার্ভ করেন। ওই তাহনা ম্যামের যোগ্য নয়। তানহা নয়, ওর নাম ইন্সপেক্টর সোহিনী। তার মানে ওর পুরো পরিচয় মিথ্যা ছিল। আমিও আন্তরিকভাবে দুঃখিত স্যার। এর দায় আমিও এড়াতে পারি না। কোথাও না কোথাও আমারও খামখেয়ালিপনার জন্য। তোমার কোনো দোষ নেই আকবর। ওরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছিল। তাহলে এবার আপনি কি করবেন স্যার? প্রতিশোধ নেব আমি, আমার প্রতি করা সব প্রতারণার। আমি আপনার পাশে আছি। ওই সোহিনী আমাকে যতই না কষ্ট দিয়েছে, তার থেকে দ্বিগুণ কষ্ট আমি ওকে দেব। এতদিন ও আমার ভালোবাসা দেখেছে, এবার আমার ঘৃণা দেখবে। সোহিনী মন খারাপ করে বসেছিল তার অফিসে। আফরান সিদ্দিকী তার কেবিনে প্রবেশ করল। সোহিনীর বিষণ্ণ চেহারা দেখে বলল, তুমি এখনো আপসেট? আপসেট হব না? ওই মাফিয়াটাকে ধরার জন্য এতদিন ধরে আমি কত পরিশ্রম করলাম, কত নিখুঁত সব পরিকল্পনা সাজালাম, অথচ কি হলো? আমার সব পরিকল্পনা মাঠে মারা গেল, সুযোগ বুঝে পালিয়ে গেল। আরে চিল, এত দুঃখ পাবার কিছু নেই। দুঃখ পাবো না এত কিছু হবার পরেও? আফরান আচমকা সোহিনীকে কাছে টেনে নিল, অতঃপর বলল, এসব পরে ভাবা যাবে। অনেক দিন তো তোমায় কাছে পাইনি। আজ চলো দুজনে একটু রোমান্টিক সময়। সোহিনী আফরানকে ঠেলে দূরে সরায়। তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে বলে ওঠে, আমার এখন এসব ভালো লাগছে না আফনান। কি হলো সোহানি, তুমি এমন ওভার রিয়েক্ট করছো কেন? ভুলে গেছো আমি বিগত 2 বছর ধরে রিলেশনে আছি? এর আগেও তো আমরা বহুবার ক্লোজ হয়েছি, কিন্তু তুমি তো তাতে কোনো আপত্তি করনি। তাহলে আজ কেন করছো? সোহিনী থমকায়। আসলেই তো আফরানের সাথে তো তার অনেক বছরের পুরনো সম্পর্ক। তাদের একসাথে কত সুন্দর মুহূর্ত আছে। কখনো তো তার এমন অস্বস্তি হয়নি। তবে আজ কেন হচ্ছে? সোহিনী দু চোখ বন্ধ করল। সাথে সাথে তার মস্তিষ্কে শাহনওয়াজ সিদ্দিকীর ছবি ভেসে উঠল। সোহিনী থমকাল, দ্রুত এক ঢোক পানি খেল। আফসান সিদ্দিকী
নীরব চোখে সবটা পর্যবেক্ষণ করলো। সোহিনী নিজের মাথা চাপড়ে বলল, এটা হতে পারে না। এটা আমি কিভাবে করতে পারি? এ কেমন অনুভূতি খেলা করছে আমার মনে? কেন আমি ওর কথা ভাবছি? আই নিড সাম টাইম টু হ্যাং ওভার। শাহনওয়াজের আপাতত কিছুদিন গা ঢাকা দেওয়া প্রয়োজন। তাই সে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে চট্টগ্রামের রাউজানের অন্তর্ভুক্ত ছোট্ট একটি গ্রামে আকবরীর এক সুসম্পর্কের আত্মীয়ের বাসা এই গ্রামে। আকবরী শাহনওয়াজকে নিয়ে এলো এই গ্রামে। গ্রামের নাম কুসুমপুর। গ্রামে পৌঁছে যেতেই আকবর শাহনওয়াজকে অভয় দিয়ে বলল, গ্রামটা অনেক সুরক্ষিত, কেননা এটি বেশ প্রাক্তন এলাকা। তাছাড়া এখানে তেমন বাইরের লোকজনেরও আনাগোনা নেই। এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ অবস্থানে করতে পারবেন এবং এখান থেকেই নিজের পরবর্তী পরিকল্পনার গুটি সাজাতে পারেন। শাহনওয়াজ গাড়ি থেকে নামতেই প্রথমে তার চোখে পড়ল সুদূরে কিছু বাচ্চারা মিলে কিতকিত খেলছে। শাহনওয়াজ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। অতঃপর চোখ ফিরিয়ে সামনে হাঁটা ধরবে এমন সময় আচমকা কারোর সাথে সে ধাক্কা খেল। শাহনওয়াজকে খুব জোরে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে ছুটে আসা কেউ। তাতে শাহনওয়াজের বেশি কোনো ক্ষতি হয়নি, তবে সে তাকে ধাক্কা দিয়েছে, সে পড়ে যেতে নিচ্ছিল। শাহনওয়াজ দ্রুত আগলে নেয় সে পড়ে যাবার আগেই, আর অবাক হয়ে চেয়ে দেখে পরনে একটা পুরাতন সালোয়ার কামিজ ও কোমরে গামছা বাঁধা একটা মেয়ে। বয়স আনুমানিক 18 কি 19 হবে। মেয়েটার চোখে মুখে চঞ্চলতার রেশ। মেয়েটার মায়া ভরা চেহারা দেখে শাহনওয়াজ চোখই ফেরাতে পারে না। এদিকে মেয়েটা দ্রুত শাহনওয়াজের থেকে দূরে সরে যায়। অতঃপর বলে ওঠে, মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? এইটা কিয়া হতা? এমন সময় পেছন থেকে এক মধ্যবয়সী নারী বলে ওঠে, ওই তানহা, থাম। শাহনওয়াজ তার সামনে দাঁড়ানো মেয়েটিকে অদ্ভুতভাবে দেখছিল। এদিকে মেয়েটা গালি দিয়ে আর এক সেকেন্ডও সেখানে রইল না, দ্রুত সেই স্থান ত্যাগ করল। শাহনওয়াজ সেদিকে দেখলো একজন ভদ্রমহিলা মেয়েটির পিছু নিল। কিছু সময় পর ভদ্রমহিলাটি মেয়েটির হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো। মেয়েটি এবার বেশ অসহায় সুরে বলতে লাগলো, ও খালা, এইবার মতো মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো রাত বিরেতে ওই উত্তর দিকে জঙ্গলে যাব না। এদিকে মহিলাটি দ্বিগুণ রাগী স্বরে বলে, চুপ কর একদম। তোর উপর আমার আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। তোকে আমি কতবার বলেছি রাত বেরোতেই জঙ্গলে যাবি না, জিনের আছর হতে পারে। কিন্তু কে শোনে কার কথা? এত চঞ্চল কেন তুই? তানহা উত্তরে কিছু বলতে পারে না। এদিকে মহিলাটিকে দেখে আকবর এগিয়ে গিয়ে বলে, কুলসুম আন্টি, আপনি কেমন আছেন? হঠাৎ করে আকবরকে দেখে কুলসুম বেগম হতভম্ব হয়ে যায়। আকবর তার দূর সম্পর্কের আত্মীয়। আজ বহুদিন পর আকবরের মুখোমুখি হতে হলো তাকে। কুলসুম বেগম নিজের অবাক ভঙ্গি কাটিয়ে বলেন, আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আকবর মাথা নাড়ায়। অতঃপর তানহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে এইভাবে মারছিলেন কেন আন্টি? এত বড় মেয়েকে এইভাবে মারা কি শোচনীয় দেখায়? আর কে এই মেয়েটা? কুলসুম বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, মারছে কি আর সাদে? ও হলো তানহা, আমার বোনের মেয়ে ছিল ও। বোনটা তো অকালে চলে যায়। তারপর ওর বাপে ওরে অনেক অত্যাচার করত। সেসব জেনে আমি আর থাকতে পারিনি। আল্লাহ তো আমায় সন্তান সুখ দেয়নি, তাই মেয়েটাকে নিয়ে এসেছিলাম নিজের কাছে। নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। কিন্তু এই মেয়েকে আদর একটু বেশি দেয়া হয়ে গেছে, তাই না? এই মেয়ের মুখে কোনো লাগাম আছে আর না হাতে পায়ে। যখন দেখো শুধু লাফিয়ে লাফিয়ে বেড়ায়। তুমি বলো, পাড়া গায়ের মেয়ের এত চঞ্চলতা কি মানায়? মেয়ে মানুষ হবে চুপচাপ শান্তশিষ্ট, তা না গ্রামের লোক তো নানা কথা বলে এসব চঞ্চলতা নিয়ে। তার উপর ও রাতের বেলা ওই উত্তরের জঙ্গলে যায় আমাকে কিছু না বলে, তাও আবার কিছু বনজ পাতা আনতে। তানহা এবার আর চুপ থাকতে না পেরে বলে, পাতাগুলো তো তোমার জন্যই আনা খালা। এইসব পাতা বেটে দিলে বাতের ব্যথার উপশম হয়। সেজন্যই তো আমি ঝুঁকি নিয়ে যাই। আর তুমি? তানহার কথায় কুলসুম বেগম কিছুটা নরম হন। তিনি বলেন,
আমি বুঝি রে মা, তুই আমার জন্যই যাস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তখন? তোর কি একবারও চিন্তা হয় না আমার জন্য? তোর তো মাথা খারাপ, যে কোনো বিপদ ঘটাতে পারিস। এই রাতের বেলায় তুই আমাকে কিছু না জানিয়ে এমন একটা জায়গায় গেছিস যেখানে মানুষ দিনের আলোতেও ভয়ে যায় না। তানহা তার খালার দিকে অসহায়ভাবে তাকায়। কুলসুম বেগমের রাগ কমে এসেছে দেখে সে একটু সাহস পায়। সে আকবরের দিকে তাকিয়ে বলে,